করছে, এটা বুঝতে হবে। তাহলে এবার দেখুন, একটু আমরা ভাবি, তাহলে কিছু সেপারেশন ভাঙার উদ্দেশ্যটা কি? সেপারেশন তৈরি করা বা পিস পিস করে দেওয়া। এইটা তাহলে এখন মুশকিলটা কোথায় হচ্ছে, জিনিসপত্র ভাঙার গল্প এই কেন্ট সাহেব কেন মনে দিলেন, মাইন্ডে দিলেন কেন? তার মানে কি জিনিসপত্র ভাঙাটাই মূল বিষয় নয়, জিনিসপত্র ভাঙার মাধ্যমে আপনার মনটাকে ভাঙা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ইট ইজ ক্লিয়ার সবার কাছে? জিনিসপত্র ভাঙার মাধ্যমে তার মনটাকে ভেঙে দেওয়া, বা তার মনটা যে ভেঙে গেছে সেটাকেও প্রকাশ করাও কিন্তু এই জিনিসপত্র ভাঙার মধ্যে দিয়ে হবে। তাহলে বস্তু ভেঙে যাওয়াটা এটা মূল কথা নয়। আমি বারবার একটা কথা বলি, আপনি যা দেখছেন সেটার জন্য হই পেতে খুব একটা কাজে লাগবে না। সেই দেখার পেছনে যে লুকিয়ে আছে, যে কারণ তত্ত্ব লুকিয়ে আছে, যে কারণে সেরকম করছে, সেই জায়গাগুলো লিখতে। এবার আমরা ভাঙি কখন? আমরা কখন ভাঙি? আমরা দেখি অসাবধানে ভেঙে ফেললেন, এটা তো কোনো কারণ হতে পারে না। আমরা ভাঙি কখন? খুব সোজা কথা, যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, আমরা রেগে গেলে ভাঙি। সবাই কি রেগে গেলে ভাঙে? এটাও তো নয়, সবাই তো রেগে গেলে ভাঙে না। তার মানে কি, রাগের একটা মাত্রা আছে, একটা গভীরতা আছে বা ইন্টেন্সিটি আছে। এই হচ্ছে বোঝার জায়গায় চলে আসলাম আমরা। হোমিওপ্যাথি করতে গেলে প্রত্যেকটা সিমটমের এই জায়গাগুলো আমাদের ধরবার চেষ্টা করতে হবে, নাহলে ওই সিমটম ওই রকমই হবে আর কি। সিমটম ডাক্তার হবে, ঝাড় খাবে, উল্টো পাল্টা করতে হবে, পলি করে এটা ওটা করে কি করবে, পেট তো চালাতে হবে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই চিন্তা ভাবনাটার কৌশলটাকে কিন্তু পাল্টাতে হবে, তবেই আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো। নাহলে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আমরা গন্ডগোল পাকাবো, এবং সেই গন্ডগোলই চলছে এখন তো বর্তমান যুগে। এবার আসা যাক যে রাগের জন্য আমরা ভেঙে ফেললাম, খুব ভালো কথা, রাগের জন্য ভাঙলাম। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি, কোন ধরনের রাগের ক্ষেত্রে আমরা ভাঙি? দেখবেন আপনারা, এই সে রেগে গেল, রেডিওটা ছুঁড়ে ফেলে দিল, কি মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। হয়তো দেখা গেল তার বউ কিছু একটা তাকে বলেছে, বউ কিছু তাকে ভাঙাবার জন্য বলে নাই, কোন একটা ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, সেটা তার অপছন্দের কাহিনী, সেটা সে বলেছে, রাগের চোটে ভেঙে ফেলে। তাহলে ব্যাপারটা কি হলো, যে সে ভেঙে ফেললো যেটা রাগের চোটে, তার মানে কি হঠাৎ করে ফেলছে, দ্যাট ইজ ইম্পালসিভ ইন নেচার, দ্যাট ইজ ইম্পালসিভ ইন নেচার। ইম্পালসিভ নেচার যখন হবে তখন ওটা সিম্পলিক স্টিগমাতে চলে যাবে, যেহেতু ইমোশনের এগেনস্টে এটা রেসপন্স করছে, একটা ইমোশন, তো একটা কথা শোনার পর তো ইমোশনাল হয়ে পড়েছে, দ্যাট ইজ অ্যাক্টিভ সোরা। অ্যাক্টিভ সোরার সঙ্গে যখন সিপিলিস মিশ্রণটা যখন হচ্ছে, তখন এটা হচ্ছে কি, সিপিলিসের নেচার অনুযায়ী বুদ্ধিটা কম হবে, ডালনেস থাকবে, বিচার বিবেচনা থাকবে না, ভয় ভীতি থাকবে না, ইম্পালসিভ হয়ে যা হবে হবে, একদম করে ভেঙে ফেললো। এইটার সঙ্গে আমরা খুব পরিচিত, এই অবস্থাটার সঙ্গে আমরা কিন্তু খুব পরিচিত, দ্যাট ইজ সোরা সিপিলিটি কম্বিনেশন। ব্রেক থিংস হলে পরে আমরা চট করে ধরে বলবো সিপিলিটি কম্বিনেশন, টিউবারকুলিজম আছে তো, আমাদের ধরতে তো কোনো অসুবিধা নেই, ফট করে ধরে বলবো আমরা। কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে কখনো কোনো সিমটম অনুসারে মায়াজমকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন না। তাতে কিন্তু বহু সিমটম আছে যারা একাধিক মায়াজমকে ইন্ডিকেট করতে পারে, তার সিচুয়েশন অনুযায়ী বা তার মোডাস অপারেন্ডি অনুযায়ী, তার গতি প্রকৃতির জন্য। এইবার কি হলো, কোনো ব্যক্তি কি করলো, তার একটা প্রিয় জিনিসকে ভেঙে দিল। প্রিয় জিনিসকে সে ভেঙে দিল কিসের জন্য? প্রতিশোধ নেবার জন্য। এই যে ভেঙেটা দিল, এই ভেঙে দিলে সে যে ব্যক্তির ভাঙলো তার তো সর্বনাশ হয়ে গেল। যে ভাঙলো, প্রতিশোধ যখন আসছে যখন, তখন এটা কিন্তু সাইকোটিক নেচারে হয়ে যাচ্ছে। এর কেন ভাঙলেন আপনি? সাইকোটিক নেচারের পেশেন্ট কিন্তু দুম করে ভাঙবে না, আছে তার ভাঙার ওইভাবে হবে না। ধীরে ধীরে তার একটা জায়গায় রাগটাকে পৌঁছবে, তারপরে সে করবে। এই যে তার রাগের গতি, রাগের চলন, ও তার সঙ্গে গভীরতার যে ব্যাপারটা আছে,
গভীরতা মানে রাগটা কতদিন থাকে, কতক্ষণ থাকে না, এই যে আমরা স্থায়ী অস্থায়ী বা এইগুলো দেখে তো আমরা মায়াজমগুলোকে চিহ্নিত করি। তার মানে বুঝতে পারছেন একটা সিম্পটমকে কতটা অ্যানালাইসিস করলে পরে আমরা ঠিক অ্যাকুরেট জায়গায় আমরা ঢুকতে পারবো। কারণ ব্যাপার হচ্ছে যে অ্যাকুরেসিটা খুব সোজা ব্যাপার নয়। হুম, অ্যাকুরেসিটা কিন্তু খুব সোজা ব্যাপার না। এটা ধীরে ধীরে অর্জন করতে হয়। এটা একদিনে অর্জিত হয় না। হ্যাঁ, আমরা এইভাবে ধীরে ধীরে অর্জন করতে থাকি। তাহলে দেখা গেল কি সেই দিক থেকে যদি আমরা যাই তাহলে তখন কিন্তু একটা ওরকম হলো। ধরুন একজন মাকে তার সঙ্গে আমার ঝামেলা, তাকে ভাঙতে হবে। এই তো স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে মারা গেছে, দুম করে তাকে বলে দিলাম। এই যে তাকে দুম করে বলে দিলাম, এখানে তার উদ্দেশ্যটা কি? তাকে তার মনটাকে ভেঙে দেয়া। এখানে কাপ প্লেট নয়, উদ্দেশ্য হচ্ছে মনটাকে ভেঙে দেয়া। এইরকম এই ধরনের পেশেন্ট গুলো কিন্তু আপনি ছট করে পাবেন না এই জায়গাটায়। আর এটা বলবেন আমি এরকম করেছি। এগুলো কিন্তু সাধারণত অ্যাটেন্ডেন্টের কাছ থেকে পাওয়া যায় এবং আমি কিছু কিছু পেয়েওছি। তখন আমি একটু বিভ্রান্ত হয়ে পড়েছি। কি করব? টিউবারকুলিনাম আসছে দেখছিলাম। যেহেতু এই ধরনের মোডাস অপারেন্ডি পেলাম, তাকে ব্যাসিলিনাম দিলাম। ব্যাসিলিনামই কিন্তু রেজাল্টটা এসে গেল। ব্যাসিলিনামের সাইকোটিক বেসটা বেশি। মানে বুঝতে পারছি ব্যাপারটা? যে এখানে আমি যখন তার অ্যাক্টিভ মায়োজমটাকে চিনবো, যখন যেটা যেই চ্যানেল খুব সুন্দর বলেছে, যে সিমটমটা তার খুব প্রমিনেন্ট, সর্বোচ্চ পর্যায়ের প্রমিনেন্সি আছে, সেখানে কিন্তু অ্যাক্টিভ মায়োজমকে সেটা ইন্ডিকেট করছে। তাহলে বুঝতে পেরেছেন যে চট করে এইটার অ্যাক্টিভ মায়োজমটাকে ধরা খুব শক্ত নয়, যদি আপনি কেস রেকর্ডিংটা করেন। আপনি তার যদি ইন্টেন্সিটিটা যদি বোঝার চেষ্টা করেন, তার গভীরতাটা যদি বোঝার চেষ্টা করেন, তার কর্মপদ্ধতিটা যদি উম, করেন ও ইয়ে খেয়াল করেন, এর সঙ্গে মোডাস অপারেন্ডি তো আছে, ওটাকে তো বাদ দিতে পারবেন না। এই সব কিছু মিলিয়ে এই যে সমন্বয়কারী, তো জায়গাতে আমাদের স্টাডিটা হবে সমন্বয়ী। অনেকগুলো বিষয়ের সমন্বয় করে আমরা যখন একটা পিকচারাইজ করব বা একটা পিকচার তৈরি করব, তখনই কিন্তু একটা ইমেজ তৈরি হবে, যে ইমেজের উপর ভিত্তি করে আমরা কিন্তু ওষুধটা দেব। এবং এটা তখনই সম্ভব যখন মেটেরিয়াকে আমরা গভীরভাবে অনুশীলন করব। মেটেরিয়া 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 আমাদের এখন উল্টো চলছে, রেপার্টারি রেপার্টারি রেপার্টারি। এবং সেইটার জন্য এই রেপার্টারিকে ফরওয়ার্ড করার জন্য ইন্টারন্যাশনালি খুব উৎসাহ দেওয়া হয়। গোটা পৃথিবীতে এই রেপার্টারি ওয়ার্কশপ, রেপার্টারি অমুক তমুক। আমি কারো বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি লজিক্যালি এই জায়গাটা কমব্যাট করছি। আমার কারো বিরোধিতা কারো ক্ষতি নেই, কারণ রেপার্টারি একসময় আমিও কম খাটিনি। সেটা এই পার্থ যদি থাকে, পার্থ জানে আমরা কি হারে রেপার্টারি করেছি। সেটা তো কথা না, তাতে লাভ হয় না, তাতে অনেক ধরনের গন্ডগোল হয়। সে গন্ডগোলগুলো আমরা বুঝতে পেরেছিলাম বলেই আজকে আমাদের এই পরিবর্তনটা হয়েছে। রেপার্টারি তো লাগে, রেপার্টারি ছাড়া আপনি এগোতে পারবেন না। কিন্তু ফাইনাল ডিসিশন আপনাকে মেটেরিয়া মেডিকা দেবে। মেটেরিয়া মেডিকা ইজ দ্য সুপ্রিম কোর্ট। মেটেরিয়া মেডিকা কিভাবে দেবে আপনাকে? কিভাবে দেবে? এই যে মেটেরিয়া মেডিকা দিতে গেলে পরে এই যে এইভাবে আমরা কি করব, জেনাস অফ দ্য ড্রাগ অ্যান্ড জেনাস অফ দ্য পেশেন্ট, জেনাসটাকে বুঝতে হবে। সোজা কথা, জেনাস মানে কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে ম্যাচিং করতে হবে, করলে তবে আপনি বুঝতে পারবেন। এই মৌলিক বৈশিষ্ট্য করতে গেলে আপনাকে ওই নিতে হবে, সিমটমের গতি নিতে হবে, গতি প্রকৃতি নিতে হবে, তার চলনভঙ্গি নিতে হবে, কিভাবে সে যাচ্ছে এবং তার আক্রমণের বৈশিষ্ট্য কি, আক্রমণের গভীরতাটা কত টাকা, ইন্টেন্সিটি অমুক তমুক হবে, অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে জড়িয়ে আছে। এবং এই ফ্যাক্টরগুলো কিন্তু আবার মুখস্থ করার দরকার নেই। পেশেন্টকে শুধু কথা বলতে, পেশেন্ট আপনাকে কিন্তু বলবে। পেশেন্টের প্রতি আন্তরিক হয়। অনেকেই বলেন পেশেন্টদের বেশি জিজ্ঞেস করলে ভেজালে নাকি রোগীরা খেপে যায়। হ্যাঁ, কিছু লোক খেপে, কিন্তু আপনি যদি আন্তরিক হন তাহলে কিন্তু সে রাখবে। আমাদের সময় তো মাস্টারমশাই আমাদের ধরে কান মুড়ে দিতেন, হুম, মাথায় গাঁটটা মারতেন, যে ছড়িয়ে মেরে দিতেন। খুব শান্ত ছিলাম তো, কিন্তু কখনো মনে হয়নি যে তারা অত্যাচার করেছে। কেন? তাদের এই কষ্ট দেওয়ার পেছনে তাদের একটা কোমল মনের হৃদয়ের স্পর্শ আমরা পেতাম। এই যে ভেতরে পাওয়াটা, বারবার আমি একটা কথা বলি, যা আপনি দেখছেন
তার না, তার ভেতরে ঢুকে যান, ভেতরে কি পাচ্ছেন দেখুন। এইটাকে যতক্ষণ না আপনি অনুসন্ধান করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি হোমিওপ্যাথি করবার উপযুক্ত হতে পারবেন না। মানে হোমিওপ্যাথি হতে গেলে, হোমিওপ্যাথ হতে গেলে, হোমিওপ্যাথি প্র্যাকটিশনার সে কথা বলছি না, হোমিও চিকিৎসকের অভাব নেই, হোমিও চিকিৎসক প্রচুর আছে। হোমিওপ্যাথ হতে গেলে কিন্তু এই ভেতরে ঢোকার চেষ্টাটা করতে হবে, রোগীর প্রতি আন্তরিক হতে হবে। সেখানে একটা রোগীর পেছনে কতটা সময় লাগলো এটা বড় কথা নয়, আমি একটা রোগীকে নিখুঁত ভাবে দেখতে পারলাম কিনা, অভাব হবে না, না খেয়ে মরবে না, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। তাই আজকে আমি এইটুকু বলে আমি শেষ করলাম। তাহলে এটা কি হচ্ছে, সোরাস সিপিলিটিক কম্বিনেশন হতে পারে, সোরাস সাইকোটিক কম্বিনেশন হতে পারে, জেনারেলি কিন্তু সোরাস সিপিলিটিক কম্বিনেশন, হ্যাঁ, জেনারেলি হয়। কিন্তু সেটা আমি মুখস্থ করলে কি করে হবে ভাই? আমি রুগীটার থেকে বার করুন, বার করে রুগীর ভাষাটা লিখবেন। তোমার রাগটা কতক্ষণ থাকে? না, কয়েকদিন থাকে। রাগটা, তোমার রাগটা, রাগটা তুমি কত, তোমার রাগ, তুমি তো রেগে গেছো, কিভাবে তোমার রাগটা আসে বা ধীরে, এবার আমি, তখন সে বলবে আমার হঠাৎ করে রাগ উঠেছে, কেউ বলবে না না আমার রাগটা প্রথমে আসে না, ধীরে ধীরে, তারপর আস্তে আস্তে কি এরকম বাড়াবাড়ি করছে, আস্তে আস্তে তখন রেগে যাই। কিন্তু আমি রাগটা প্রকাশ করি না চট করে। হুম, ঝামেলা হবে বা অমুক হবে তমুক হবে, কিন্তু তাকে একটা শাস্তি তাকে দিতে হবে, এই অন্যায়টা করেছে বলে অন্যায়ের শাস্তিটা দিতে হবে। এরকম অনেকে অনেকভাবে তার রাগগুলোকে প্রকাশ করে। আপনি সেই ভাষাটা লিখুন, এই ভাষাটা লিখলে ওইখান থেকে যে বৈশিষ্ট্যগুলো পাবেন, সেই বৈশিষ্ট্য থেকে আপনাকে নির্ধারণ করতে হবে। এটা মুখস্থবাজির জিনিস নয়, মুখস্থ করে হোমিওপ্যাথি হয় না, হোমিওপ্যাথি অটোমেটিক হবে, ভেতর থেকে আপনার আসবে। আজকে আপাতত এই রুব্রিকটা বলে আমি ইয়ে করলাম। আমি পার্থকে, পার্থ আছে কি? হ্যাঁ স্যার, পার্থ স্যার আছেন হ্যাঁ, তো? হ্যাঁ, পার্থ যেহেতু আমাদের আমাদের শিক্ষাগুরুতে একই, ডক্টর কেসি দাস, আমি তাকে অনুরোধ করছি এই জায়গাটা যদি তোর কিছু মানে আর কি সংযোগ করার বা অ্যাডিশন অল্টারেশন করার থাকে তুই করতে পারিস। হ্যাঁ স্যার, পার্থপ্রতিম চৌধুরী স্যার, আপনি অ্যাড করুন হ্যাঁ, স্যার। ঠিক আছে। আসলে তো প্রত্যেকটা সিমটমসই আমাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন মানে ওই মোডাস অপারেন্ডি, আর যার নেই কি উদ্দেশ্যে করছে, কোনখান থেকে সেটা শুরু হচ্ছে সিকনেসটা, তারপরে সে বর্তমান কন্ডিশনে এটা করছে কেন, এটা যেটা বলেছে এর উপরে আর নতুন কিছু কথা নেই। এবং এই কম্বিনেশন কোনটা ডোমিনেট করছে, এই যে একটা উদ্দেশ্যে, মানে একটা হয়তো একটা জেলাসি রয়েছে, কেমন একটা জেলাসি থেকে সে এইরকম একটা ভাঙচুর করে ফেললো। শুধু ভাঙচুর নয়, এইটাকে আরো বৃহত্তর অর্থ আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন, একটা পুকুরে খুব হয়েছে কেমন, এবং তার একজন প্রতিবেশীর এত মাছ হয়েছে তারা সহ্য হচ্ছে না, সে ওই বিষ নিয়ে এসে পুকুরে দিয়ে দিল। তাহলে এইটাকেও আমরা কিন্তু এইরকম, যদিও এটা মিসিভিয়াস ম্যালিসিয়াস এইরকম একটা সে ক্ষতিকর করছে, কিন্তু আমরা এখানেও কিন্তু এর সাথে খানিকটা তুলনা করতে পারি, এবং সেখানে দেখা যাবে যে কি না তার তার উদ্দেশ্য হচ্ছে জেলাসি, সে সেটা সহ্য করতে পারছে না। বা ধরুন একটা রাগের অভিনয় করলো, আসলে তার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটাকে নষ্ট করে দেব, এবং সে কিনা একটা ছুতোনাতা কিছু ঝগড়া ঝামেলা করে নিয়ে একটা রাগের ভান করে সেই জিনিসটাকে নষ্ট করে দিল। তাহলে এই যে সে একটা শো করছে, কিন্তু তার উদ্দেশ্যটা আলাদা, এটা হচ্ছে একদম পিওর সাইকোটিক নেচার। আর যেটা সিপিলিটিক নেচার হবে, সেটা তো বলেছি ইম্পালসিভনেস থাকবে, তাহলে সে আগে থাকতেই সেটা ভাবে নাই, সেটা হঠাৎ করে একটা মুভমেন্টে সে ঘটিয়ে ফেললো, কোনোভাবে সে রেগে গেছে। আসলে রাগটা তো তার নেচারে রয়েছে, চট করে রেগে যাবে, মানে যে কোনো একটা কন্ডিশনের মধ্যেই সেই ঘটনাগুলো, মানে বাইরে থেকে সেই একটা এক্সাইটিং কিছু কজ থাকলেই সেইটা স্যার প্রকাশ হয়। সেই জন্যে এই যে মায়াজম, অ্যাক্টিভ মায়াজম যেমন রয়েছে, কিন্তু তাকে ওই আগুনের স্ফুলিঙ্গটা ধরাবার জন্যে তার বাইরের একটা উদ্দীপনা কাজ করে, তখনই সেইটা তার প্রকাশ পায়, সেই ভঙ্গিমাটা সে কি করছে। এই জন্যে খুবই সঠিক কথা
তা ও বলেছে যে ম্যাটেরিয়া মেডিকা সুপ্রিম অথরিটি, সুপ্রিম কোর্ট। আমার যেন এই জায়গাটা মনে হচ্ছিল শুধু ম্যাটেরিয়া মেডিকা না, এর সাথে আমাদের ফিলোজফিটাকেও প্লাস করতে হবে। ম্যাটেরিয়া মেডিকার সাথে ফিলোজফিটা প্লাস। এই যে যখন মায়াজমের আলোচনা করা হবে, তাহলে এটা তো দর্শন, ফিলোজফিটাকে তো দেখা যাবে না। এটাকে আপনার পড়াশোনা, যেমন ধরুন মায়াজমের সম্বন্ধে নলেজ থাকলে, আবার ধরুন দুটো পৃথক মায়াজম যখন বন্ডেড করছে, তখন সেখানে যেমন একটা সে ডায়াথিসিস তৈরি করছে, সেই ডায়াথিসিসের একটা পিওর আবার আলাদা লক্ষণও হতে পারে। সেটা কিন্তু ঠিক ওই অ্যাক্টিভ মায়াজমের সোরা বা সিফিলিস বা সাইকোসিসে না থেকে সেটা একটা নূতনতর ভিন্নতর কিছু করছে আর কি। আসলে ডায়াথিসিসটা তো ওই রোগের একটা প্রবণতা, যদিও ওই বন্ডেড হচ্ছে, তবুও তার নিজস্ব কিছু সিমটমস থাকে। ঠিক আছে, খুবই ভালো। এটা সম্ভবত ওটা আমি একটু পরে ঢুকেছি, লাইনটা ঢুকতে পারছিলাম না। ওইটা বোধহয় ওই ব্রেক থিং ডিজায়ার টু, এইটার উপর আলোচনা হলো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা এইটাই, এই জন্য প্রত্যেকটা সিমটমস, এই ভেরিফিকেশন অফ সিমটমস আমাদের যে দেরি হয় কিন্তু ওই জন্যে। আর ওই সুরটা, মূল সুরটা ওষুধের যদি আমরা পেয়ে যাই, ওইটা জেনাস বললো যেটা আর কি, ওইটা ফ্লেভার, এইটা যদি মূল সুরটা পেয়ে যায়, মানে ব্যক্তিত্বটা, পার্সোনালিটি অফ পেশেন্ট অ্যান্ড পার্সোনালিটি অফ মেডিসিন বা ড্রাগ বলা হয় অ্যাকচুয়ালি। ড্রাগ, মেডিসিন আর রিমেডি, তিনটে কথার মধ্যে তফাৎ আছে যথেষ্ট। ড্রাগটা হচ্ছে যে তখনও সেটা মেডিসিনে, হোমিওপ্যাথিক ওষুধে রূপান্তরিত করা হয় নাই, তার মানে সেইটা হচ্ছে তার অরিজিনাল মাদার সাবস্টেন্স, যেটা থেকে তার সোর্স আর কি। সেইটা যেমন ধরুন সালফার একটা ক্রুড ফর্মে রয়েছে, তাহলে সালফার ক্রুড ফর্মে সেইটাকে আমরা ড্রাগ বলতে পারি। ড্রাগ হচ্ছে যেমন আপনার ওই এলোপ্যাথিক ডাক্তারখানা লেখা থাকে না, ড্রাগিস্ট প্লাস কেমিস্ট। তাই ড্রাগ নিয়ে যেমন অনেক নেশা করে, হিরোইন টুরিন যেরকম একটা ড্রাগ, সেই রকম ওই ড্রাগটা যখন হোমিওপ্যাথিক্যালি একটা ওষুধ তৈরি করা হলো পোটেন্টাইজ ফর্মে, তখন এবং আপনার ওষুধের বাক্সে রয়েছে সেইগুলো সব কিন্তু মেডিসিন চেস্ট বা মেডিসিন বক্স। এবং যখন একটা পার্টিকুলার পেশেন্টের জন্য আপনি ওটা সিলেকশন করলেন এবং দেওয়ার পরে যখন ডাইরেকশন অফ কিওরকে ফলো করবে নিয়ম নীতি মেনে, ল অফ সিমিলিয়ার বেসিসে যখন প্রেসক্রিপশন করা হলো এবং যখন ডাইরেকশন অফ কিওরকে ফলো আপ করছে, তখন সেইটাকে দি রেমেডি বলা হয়। কাজেই এই যে আমরা যখন ওষুধগুলোকে পড়ি, তাহলে ওষুধগুলো যখন ড্রাগ প্রুভিং হয়, তখন কিন্তু তার পোটেন্টাইজ ফর্মেই সেটা প্রুভিং হয়েছে। অবশ্য অনেক ক্ষেত্রে টক্সিকোলজিটাও আমাদের আন্ডারে এসেছে বটে, কিন্তু এর বিভিন্ন স্তরে বিভিন্ন পোটেন্সি যখন প্রুভিং হয়, বা আমরা যখন ক্লিনিক্যালি দেখি, হয়তো হয়তো একটা 10 ml পোটেন্টাইজ ফর্মে আসেনি, কিন্তু কিন্তু 10 ml দিয়ে একটা কোনো সমস্যা তার চলে গেল, তখন কিন্তু এইটা আমাদের নোটের মধ্যে এসে গেল, আমরা এটা নথিভুক্ত করতে পারলাম যে এই ওষুধে তাহলে কিন্তু এটা করতে পারে। কিন্তু সেইটা দেখুন, সেটা 10 m পোটেন্সি কিন্তু ওইটাকে সেটা রিমুভ করতে পারলো, সেটাকে তাড়াতে পারলো। তাহলে এইভাবে ক্লিনিক্যালি, তাহলে যেমন আমরা ক্রুড সাবস্টেন্স টক্সিকোলজি থেকে আমাদের ম্যাটেরিয়া মেডিকা তৈরি হচ্ছে, হ্যাঁ, যেমন ধরুন একটা হায়ার পোটেন্সিতে ক্লিনিক্যাল অবজারভেশনে সেখান থেকেও আমরা ম্যাটেরিয়া মেডিকা ইমপ্রুভ করছি। এবং সর্বোপরি একটা ওষুধের যখন আমরা জার্নিটাকে ফলো করব এবং তার ওই যে স্মেলটাকে পেয়ে যাব, যে ওইটা পেয়ে গেলে যেন সেই ওষুধের একটা বৈশিষ্ট্য সূচক ব্যাপার থাকে আর কি। শুধু ক্যারেক্টারিস্টিক সিমটমস নয়, তার যে ফ্লেভার, একটা ব্যক্তিত্বটাকে যদি আমরা বুঝতে পারি, তার সাথে ওষুধের ব্যক্তিত্বটাকে যদি মিল করতে পারি, তাহলে কিন্তু এটা সিমিলিমাম বেসিসে একটা ওষুধ দেওয়া হয় এবং সেইটা কিন্তু ডাইরেকশন অফ কিওরকে ফলো আপ করে। তখনই বুঝতে পারবেন যে আপনার ওষুধটা খুব সঠিকভাবে নির্বাচিত হয়েছে। এবং এখানে শুধুমাত্র আমরা প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো দেখেও বুঝবো না, আমরা অনেক সময় দেখি তার মেন্টাল লেভেলে ওষুধ দেওয়ার পরে তার মেন্টাল লেভেলে কিন্তু তার কাজ করতে শুরু করেছে, তখনও কিন্তু তার প্যাথোলজি তার কিন্তু সেই ভালো অবস্থায় আসে নাই। কিন্তু ওয়েট করুন,
দেখবেন সেই প্যাথোলজিও কিন্তু চেঞ্জ হবে, কিন্তু ভেরি বিগিনিং সেটা সবসময় ধরা যায় না। ধন্যবাদ, আমি এইটুকুই বললাম। আচ্ছা, আর অমর যদি কিছু আমি বলে থাকে। আমি একটু একটু ঘুরিয়ে বলছি। আমাদের ডক্টর তপন কাঞ্জিলালের কাছে এটা আমার শেখা। উনি একটু অন্য অর্থে বলেছিলেন, অন্য ক্ষেত্রে বলেছিলেন, সেটা কি ধার নিয়ে বলছি। উম, যেমন আপনার বাড়িতে আপনি কাঁঠাল এনেছেন, আর আপনি এনেছেন কি বলে, আম এনেছেন ধরো, এটা ঘরে রাখা আছে। এইবার ওগুলো তখনও পাকে নাই, ঘরে একটা জায়গায় বন্ধ করে রাখা আছে, একটা ঘরে আছে। এবার সেই ঘরে ঢুকে যে অনেক অভিজ্ঞ যে ব্যক্তি হবে, ঢুকে উড়ে আরে এই তো আমটা পেকেছে, কি কাঁঠালটা পেকেছে। এই যে ব্যাপারটা আছে, এই পাকার যে ব্যাপারটা আছে, নাকে গন্ধটা পেলেই বুঝতে পেরে যাবেন কে পেকেছে। আপনি নিশ্চয়ই আম পেকেছে আম পাকলে আপনি নিশ্চয়ই কাঁঠালের গন্ধ পাবেন না। এটা এই এই যে ব্যাপারটা, যেটা কে পেকেছে অর্থাৎ কে অ্যাক্টিভ মাইজমকে চিনতে গেলে পরে এই জায়গাটা থেকে অ্যাক্টিভ মাইজম চেনার গল্পটা এখানে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে এই যে এসেন্স, এই যে এসেন্স, এটা তো বস্তু নয়, সেন্টটা তো বস্তু নয়। এই এসেন্সটা আপনাকে কিন্তু মাথায় কি দিচ্ছে, মাথার মধ্যে আপনার আছে কাঁঠালের গন্ধ, আপনার মাথায় ঢোকানো আছে কাঁঠালের গন্ধ, আমের গন্ধ ঢোকানো আছে। হ্যাঁ, এখন ধরুন আপনার জায়গায় যদি ওটা কি রুগীটা হয়ে যায়, রোগীর মধ্যে তো ওটা আছে। এইবার এইটা দুটো ম্যাচিংটা করতে হয়। এই ম্যাচিংটা কিন্তু আপনার যদি মানে কি অনুভব শক্তি থাকে, যদি আপনি দক্ষতা অর্জন করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা এই ওষুধে আসছে, আপনি ধরে ফেলবেন চট করে। এবং এই আম আর কাঁঠালের মতন আর কি, বুঝতেছি, এগুলো চিনতে কোনো অসুবিধা হয় না। ফলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, যেমন যাদের মধ্যে খুব সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে, হ্যাঁ, যেমন ধরুন মাছ রান্না করেছি কি মাংস রান্না করছেন, আমি একবেলা ফ্রিজে রেখে দেন, পরের বেলা খেতে গেলে কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারবে এটা ফ্রিজে রেখেছি। আপনি পচন হয় নাই, কোনো ফিজিক্যাল বা তার ইয়ে আপনি ধরতে পারবেন না, কিন্তু তার ওই যে এসেন্সের একটা ওই পরিবর্তন হয়েছে, সূক্ষ্ম পরিবর্তন হয়েছে, যেটা আপনি আপনার সাউন্ড ইয়ে থেকে, স্মেল থেকে বুঝতে পারছেন। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো, এই যে বোঝা, অনুভব করা, উপলব্ধি করা, বোঝার থেকেও হোমিওপ্যাথির ক্ষেত্রে উপলব্ধি কথাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু আপনার চেষ্টা করুন, রোগীকে অন্তর থেকে ভালোবাসুন, অন্তর দিয়ে তাকে আন্তরিকভাবে সময় দিন, দেখুন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন যে হোমিওপ্যাথির মজাটা কোথায়। আপনাদের হাত দিয়ে এমন এমন প্রেসক্রিপশন বেরোবে, আপনার নিজেরই তাজ্জব হয়ে যাবে, আরে বাবা এটা করলাম কি রে বাবা, কি করে হলো রে বাবা। আমরা অনেক তাজ্জব করার জিনিস দেখেছি বলি তো এতটা কনফিডেন্স নিয়ে বলছি। আপাতত এইটুকুর হলো, এইটুকুর উপরে দেখো দিবেন, আরো কেউ যদি যোগ করতে চায় যোগ করবে, নাহলে এইটুকুর উপর প্রশ্ন যদি কিছু থাকে তার উত্তর আমি দেবো। আচ্ছা, যতটুকু আলোচনা হলো তার মধ্যে যদি স্বপন কারো কোনো স্বপন আছে, স্বপন স্বপন ভুরে স্বপন স্যার, যদি কিছু। হ্যাঁ হ্যাঁ স্বপন ভুরে স্যার আছেন মনে হয়, উনি দেখি, স্বপন ভুরে স্যার আছেন আপনি? দেখো আছে কিনা। না স্যার, দেখতে তো পাচ্ছি না। তাহলে আর কেউ বলবে কিনা দেখো, কেউ বলতে পারে, কারো কোনো জানা থাকতেও পারে। এনিওয়ান কেউ যদি অ্যাড করতে চায় অ্যাড করতে পারে, নাহলে পরে প্রশ্নে চলে যাবো। আচ্ছা, প্রশ্ন করুন। এই যতটুকু আলোচনা হলো তার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ব্রেক থিং ডিজায়ার টু যেটা নিয়ে আলোচনা হলো, কারো যদি প্রশ্ন থাকে করুন। কারো কি কারো কি কোনো প্রশ্ন আছে? সবাই নিশ্চুপ, প্রশ্ন নাই স্যার। এতে বোঝা যাবে হয় সব বুঝে ফেলেছে অথবা বোঝে নাই। সেটাই তো স্যার। পার্থ, আজকে হ্যাঁ, সাবজেক্টটা কিন্তু খুব সোজা নয়, কিন্তু যেটা আলোচনা আসলে হচ্ছে সাবজেক্টটা সোজা নয় আসলে কিন্তু। চেনা রাস্তায় যেতে গেলে পরে কোনো অসুবিধা হয় না, আর অচেনা জায়গায় যেতে গেলে গন্ডগোল হয়, সেই রকম ব্যাপার আর কি। চেনা এখানে তো লোককে আমি চিনতে যেমন সমস্যা হয় না, আমিও তো এখানে এইরকমই একটা উদাহরণ ব্যাপার। দিলাম তো, একটা ওই উদাহরণ ওই দিলাম, টিউবারকুলিনাম। কেসি দাস একবার বলেছিলেন, মনে আছে তোর, যে কি একটা বলতো? বাচ্চা যখন সবে হাঁটা শিখছে তখন সে পড়ে যায়, ব্যালেন্স রাখতে পারে না, আর বলছে তুই তো এখন চোখ বন্ধ করে ছুটবি। ব্যাপারটা এইরকমই। রেপার্টারি করা থেকে স্যার বলেছিলেন, মনে আছে?
হ্যাঁ হ্যাঁ, এই কথা বলতেন স্যার, স্যার তাহলে বলতেন। স্যার, তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে কি এগোবো স্যার? আরেকটা দেখো তো রুব্রিক হোক, আরেকটা আরেকটা রুব্রিক হোক। কার কোনো প্রশ্ন আছে কিনা দেখো। প্রশ্ন তো নাই স্যার, কারো প্রশ্ন পাচ্ছি না। আমরা তো স্যারকে প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিতাম। অনেক সময় স্যার বলে আর পারছি না, দাঁড়া এটা লিখে রাখি পরে বলবো। স্যার আগামী দিন আরেকবার এটা শুনবো। হ্যাঁ, কে বলছেন? আমি ডাক্তার সুনীল স্যার, ইন্ডিয়া থেকে বলছি, শিউরি থেকে। এটা ভালো করে আমি প্রথমে ঢুকলাম না, তারপর আমি যে শুনলাম বুঝতে পারলাম না, যে একটু ভালো করে যদি আরেকবার এটা আলোচনা পাই তাহলে পরে খুব ভালো হয়। এইগুলো সব এর আগেও উম, একটা দুটো পেয়েছি। আর আপনাদের যেই প্রসঙ্গক্রমে সব হয়ে যায়, গভীরভাবে সেটা হৃদয়ঙ্গম করা হয়ে ওঠেনি। এত ডিপে ফিলোজফিক্যালের উপর তার আমাদের বেশ করে যে হচ্ছে। যাক, এটা আলোচনা যদি আহ, পুনরায় বা এটা যদি এতে হোয়াটসঅ্যাপ পাই, সেটা আরেকবার রিভাইজ করে বুঝবে, ব্রেনে আমি সেটা ঢোকার চেষ্টা করব। আচ্ছা, দ্বীপের এটা উত্তরটা নিয়ে, দিয়ে, হ্যাঁ দ্বীপের এটা উত্তরটা নিয়ে দিয়ে আমাদের দাও। রেকর্ডিং আছে, রেকর্ডিং হবে। আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন ওই আচ্ছা, ইউটিউব ক্লাসে পেয়ে যাবেন, হ্যাঁ ইউটিউব চ্যানেলে আছে। আমরা বেশ, শেয়ার করে দেবো আপনাদের। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি পরেরটা শুরু করুন, নাহলে আর একটা রুব্রিক করুন। এবার আমি তো শুরু করবো আমার ডাক্তার, আমার গুরুর লেখা বই থেকে শুরু করব। হুম। আচ্ছা, তা আর কারো কোনো প্রশ্ন আছে? যারা সবাই বুঝে গেছে এটা ধরে নিচ্ছেন। আমরা কিন্তু এত তাড়াতাড়ি বুঝতাম না গো, আমাদের বুঝতে সময় লাগবে। আচ্ছা, বুকের হাড়ের উপর টিউমার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে হাড়ের টিউমার হলে তখন তাকে আমরা কি বলি? এটা কিন্তু মেডিকেল টার্ম, কি এগুলো তো জানতে হবে। শুধু রুব্রিক জানলে হবে? সিমটম জানলে হবে? অ্যালার্ট সাবজেক্ট তো জানতে হবে। এক্সোস্টোসিস। কে বলছেন? অমলেন্দু পাল ডক্টর। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিকই বলেছি, ঠিকই বলেছি। এগুলো তো জানতে হবে বাবা। অ্যালার্ট সাবজেক্ট জানবো না, হোমিওপ্যাথি হবে কি করে হবে? জানতে হবে। থ্যাংক ইউ। এইবার বলছে যে বুকের হাড়ের উপর টিউমার আছে। বুকের হাড়কে কি বলে? কেউ বলবেন? রিবস। রিবস বলে। হয়ে গেল। তাহলে কি হচ্ছে এখান থেকে রুব্রিকটা আমরা কোথায় পাবো? এই বুকের হাড়ের রুব্রিকটা কোন চ্যাপ্টারে পাবো? চেষ্টা পাবো, চেস্ট। হ্যাঁ, চেস্ট চ্যাপ্টার, চেস্ট চ্যাপ্টার। চেস্টের আন্ডারে পাবো, তাই তো? এইবার রুব্রিকটা কত পাতায় আছে কি আছে সেটা তাহলে বলতে হবে। অন্য একজন বলুন। এরা দুজন তো উত্তর দিয়েছে, এই, অনিন্দ্য দিয়েছে আর অমল, ডাক্তার অমল কি পাল নাকি? যাই হোক, অন্য কেউ বলুন। আরো তো এখানে উপস্থিত আছে সবাই। বলে দেওয়া হয়েছে চেস্টের আন্ডারে পাওয়া যাবে। যে কেউ বলুন, একটু হাত হাত দিন। এবারে দুজন মিলে তো বলে দিয়েছেন। তাহলে আর কি বলবো, না বললে আর কি বলবো। দীপেন, তুমি বলতে পারবে? ওই তো স্যার লিখে দিলাম, চেস্ট আমি এক্সোস্টোসিস অন দ্য রিবস। কত পাতা বলো? 832। ঠিক আছে, ওকে, থ্যাংক। আরে নতুন ছেলেরা চেষ্টা করুক বাবা, এটা
ভুল হলে কি হবে? ভুল হলে তো ডবল বেনিফিট। ভুলের কি জানি না, মানুষ বলতে চায় না কেন কে জানে। আমরা যা পাতাম জিজ্ঞেস করলেই জানতাম, আগে আগে বলতাম, আমাদের সব ভয় টয় ছিল না। ভুল করলে ভুল হলো, কি আছে তাতে, কিছু করার দরকার নেই। ওটা না না, এগুলো শেয়ারিং না করাই ভালো। বই খুলুক। এরপরে বলছে নখগুলো ভেঙে গেছে। নখ কোথায় থাকে ভাই আমাদের? একজন বলুন, যে কোনো একজন বলুন, এটা বলা উচিত। এর জন্য মেডিকেল স্টুডেন্ট হতে হবে না। এক্সট্রিমিটিস এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস এক্সট্রিমিটিস হলো, তার এক্সট্রিমিটিস কোথায় খুঁজবো? নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, এক্সট্রিমিটিস কোথায় কোথায় খুঁজবো? ब्रिटल फिंगरनेल्स 954 बता। ফিঙ্গার নেল। ফিঙ্গার মানে তো সে হাতের হলো, আর পায়ে কি ভাঙে না? পায়ে কি ভাঙে না? পায়ে তো ই আছে, ওটাকে কি বলে? ওকে ফিঙ্গার তো বলে না। টোনেল। टोनेल टोनेल Yes, टोनेल টোনেল, এই দুটোই বলতে হবে। হাতের আঙুলগুলো আড়ষ্ট হয়ে গেছে। আড়ষ্টর ইংরেজি কি? ইংরেজি একটু জানতে হবে তো। Stiffness. থ্যাংক ইউ। খুব খুব গুড গুড। কে বলেন? আচ্ছা, তাহলে কি হচ্ছে এখানে? হচ্ছে কি বলা হচ্ছে? যে হাতের আঙুলগুলো আড়ষ্ট হয়ে গেছে। এবার সেটা কোথায় পাওয়া যাবে? से एक्सट्रीमिटी से ही पाওয়া যাবে। হ্যাঁ, কোথায়? এক্সট্রিমিটিসে কোথাও একজন বলুন, একজন তো বললেন, একজন নতুন কেউ বলুন। বই নিয়ে তো বসেননি কেউ? রেপার্টারি ক্লাস বই নিয়ে তো বসতে হবে বাবা। রেপার্টারি হান্টিং এর জন্যই তো এটা করা হচ্ছে। বলবো স্যার? হ্যাঁ, এক্সট্রিমিটিস স্টিফনেস ফিঙ্গার্স ওটা 1193 পেজে আছে। আরেকটা এখানে স্যার দিয়েছেন বটে, কিন্তু সেটাকে আমি ঠিক মেনে নিতে পারছি না। যাই হোক, সেটা আমি এখানে উল্লেখ করবো না। পার্থ, পার্থ, হ্যাঁ বল। এখানে স্যার আবার এটা শুনে দিয়েছে এক্সট্রিমিটিস পেন শোর ফিঙ্গার। এটাকেও স্টিফনেস বলছে। শোর ফিঙ্গার কি করে স্টিফনেস হয়? না না, সোরটা তো ক্ষত। ক্ষত বলতে বোঝায় সোরনেসটা। হ্যাঁ ক্ষতকর এটা ব্যথাটা। হ্যাঁ, এটা স্যার কি হ্যাঁ, করে? আড়ষ্টকর ব্যথা বললে তাও শোরটা হচ্ছে ওই টাইপের এক ব্যথা হলেও এটা আসলে এখানে সোর স্যার গুলো অনেক দিয়েছেন। সময় আড়ষ্ট হতে পারে। সোরনেসের জন্য আড়ষ্ট হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্টিফনেস ক্লাসিক্যালি বলতে গেলে এটা তো এটা এটা আসবার পেশেন্ট হ্যাঁ, এটা বলবে ঠিকই। ব্যথায় আড়ষ্ট, ব্যথায় আড়ষ্ট। হ্যাঁ ব্যথায় আড়ষ্ট বললে তখন ওটা শোর আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে পেশেন্টের তো ওটা তো ধরলে এরকম হবে না। শোর তো শোর পেন ধরতে পারি তো আমরা, কোনো অসুবিধা তো কিছু। এটা তোর মতামত কি? আমি এই জায়গাটাকে ইনক্লুড করতে চাইছি না, তুই কি ভাবছিস? হ্যাঁ, যদি আঙুলের মধ্যে কোনো ঘাটা থাকে তাহলে পরে সেটা হতে পারে। তখন আঙুলগুলো কেন আড়ষ্ট হয়, সেই ক্ষেত্রে আবার সোরনেসটা হতেও পারে। সেটা তো এখানে পরিষ্কার নয়। আমি যে পেনলি তো না বলছি আঙুলগুলো আড়ষ্ট হয়ে গেছে, ওর না কারণ না, তো বলা এটাকে হয়নি আরো কিছু। এটা তো আরো বিস্তৃতি করা হয়েছে। কারণ এইটুকুই, এবার যে পেশেন্ট আসবে তার কাছে তো ওটা পাওয়া যেতেই পারে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে আমরা পেশেন্টের। স্টিফনেস পর্যন্ত থেমে গেলাম নাকি রে? ঠিক আছে। ঠিক আছে, ওকে। জ্বর আসার কোনো সময় নাই, এটা কিন্তু পাবেন, পেশেন্টের মধ্যে পাবেন।
আবার দেখা গেল সে প্যারাসিটামল খেয়ে গেছে, তারপরে তার জ্বর আসার কোনো সময় নাই, ওইটাকে ধরবেন না, কিন্তু ধরলে কিন্তু বিপদে পড়ে যাবে। জ্বর আসার কোনো সময় নেই, আপনার কাছে এসছে, তার মানেটা কি জ্বরটা একটানা তো চলছে না, কখনো 10টায় আসছে, কখনো 8টায় আসছে, কোনদিন বিকেলে আসছে, এরকম হচ্ছে কদিন ধরে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে এই ক্ষেত্রে প্রেসক্রিপশন করতে গেলে পরে কোন সময় আশাটাকে গুরুত্ব দেবেন, এটা আমার প্রথম প্রশ্ন। আর আমাদের তো রেপার্টারির সঙ্গে প্রেসক্রিপশনের ধারাটা তো শিখতে হবে। পেশেন্ট এসে বলছে কখনো 10টায় আসছে, কখনো 9টায় আসছে, কখনো 8টায় আসছে, কখনো 5টায় আসছে বিকেলে, কোনো ঠিক নেই। আপনি কি এতেই সন্তুষ্ট? এতে কি সন্তুষ্ট? হ্যালো, কেউ উত্তর দেবে না? আরে বাবা, প্রেসক্রিপশন কাজে লাগবে, আমি যেটা বলবো। এটা স্যার ফিভার প্যারাক্সিজম ইরেগুলার হবে। ওটা তো ঠিকই আছে, ওটা তো ঠিকই আছে, বুঝলাম। এই পেশেন্টটাকে প্রেসক্রিপশন করতে গেলে শুধু ওইটুকুর উপর ভিত্তি করে থাকলে হবে না, আর একটা কথা জিজ্ঞেস করতে হবে, সেটা কি? আমার কথাটা কি বোঝাতে পারছি না নাকি? না, বুঝতে পারি না স্যার, একটু ভেঙে বলুন। এই যে ফিভার প্যারাক্সিজম ইরেগুলার, এই যে বললে, এটা ঠিকই আছে তোমার, এটা কোনো গন্ডগোল নাই, কিন্তু নিয়মটা কি জানো? জিজ্ঞেস করতে হবে প্রথম জ্বরটা কখন এসছে, ওই টাইমটাকে ক্যালকুলেট করার চেষ্টা করতে হবে, ওটাকে বাদ দেওয়া যাবে না, ওটাকে ইনক্লুড করতে হবে ইরেগুলারের সাথে। কথাটা বোঝা গেছে? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। অনেকগুলো সে বললো, তুমি ইরেগুলার প্যারাক্সিজম ধরলে, সে বললো প্রথম জ্বরটা কখনো ছিল না, কালকে ওই সন্ধ্যে 6টা নাগাদ এসছে, তারপর ঘন্টাটার পর চলেও গেছিল, ছিল না। এই যে সন্ধ্যে 6টা, তার মানে কি ওইটার সঙ্গে তুমি রেপারেশন তো ফিলোসফিটা বুঝে করতে হবে রে বাবা। এবার ওই 6টাকে ধরতে হবে, তার সঙ্গে ইরেগুলার প্যারাক্সিজম, দেখবে পালসিটার এসে গেছে, তার সঙ্গে আরো কয়েকটা লাগবে ভাই, এইভাবে বলাটা ঠিক নয়। মানে ড্রাগ সিলেকশন করতে খুব সুবিধা, কারণ ব্যাপার হচ্ছে যে অ্যাকুট কেসগুলোতে বেশি সময় তো নেওয়া যাবে না, কিন্তু সেটা কিন্তু অপহোমিওপ্যাথিক প্রেসক্রিপশনও করা যাবে না, তার সঙ্গে একটা মেন্টাল সিমটম নিলে ব্যাস হয়ে গেল। এটা গেল, তাহলে প্যারাক্সিজম ইরেগুলার। আরেকটা হবে বাবা, আরেকটা আছে, আরেকটা আছে, একটা বলবে? আরেকটা কে বলবে? কেউ বলতে পারবে? হ্যালো, এনিওয়ান, কেউ বলতে পারবেন? চেঞ্জিং প্যারাক্সিজম একটা আছে, চেঞ্জিং প্যারাক্সিজম। হ্যাঁ, ওটাও হবে, ওটাও হবে। পাতাগুলো একটু বলে দাও বাবা। 1283। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা গেল। আর একটা করে শেষ করে দেবো, অনেক রাত হয়ে গেছে, আর বেশি ইয়ে করবো। সেটা হচ্ছে অপরিচিত লোক দেখলেই ঘামতে থাকি। অপরিচিত লোক দেখলেই ঘামতে থাকি, এখানে একটা কি ব্যাপার আছে কি, ফিয়ার অফ স্ট্রেঞ্জার বলে একটা কথা আছে। 1282 হবে স্যার, হ্যাঁ, 1282 হবে আগেরটা। ফিয়ার অফ স্ট্রেঞ্জারটা 1282 হবে? না, আগেরটা 1283 বলা হয়েছিল তো, ওটা 82 হবে। চেঞ্জিং ও আচ্ছা, প্যারাক্সিজম সে ওটা। 82 জায়গায় 83 হলো, ওর বইয়ে স্যারের স্যারের এখানে 82 লিখেছে, তোমার বই হয়তো 83 আছে, ওটা একটা না, ওটা হতেই পারে এক কথায়। এই যে লোক দেখলে পরে, হ্যাঁ, অপরিচিত লোক দেখলেই ঘামতে থাকি, এইটা পেশেন্ট যদি বলে,
সেক্ষেত্রে আমাদের জিজ্ঞাসাটা কি হবে? সিমটমটা নেওয়ার আগে একটু খুঁচিয়ে দেখে নিতে হবে সে কেন ঘামে। আমার দেখতেও সে ভয় পায় কিনা, ভয় পেলে পরে তখন ওই ফিয়ার অফ স্ট্রেঞ্জারটা তার সঙ্গে জুড়ে যাবে। এইবার পার্সপিরেশন যেটা আছে, তখন তাহলে এই যে সিমটমটার সঙ্গে এই যে স্ট্রেঞ্জার সিমটমের সঙ্গে কিন্তু পার্সপিরেশন জুড়ে গেলে তখন কিন্তু মেন্টালের সঙ্গে কিন্তু পার্সপিরেশন একটা জেনারেল সিমটম, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল দুটি একসঙ্গে মিশে গেল। ফলে এই ক্ষেত্রে এই সিমটমটা খুব জোরালো হলো, বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওই জন্য সিমটম নেওয়ার সময় কিন্তু আমাদের সবসময় একটু বুঝে সুঝে নিতে হবে। আর এইগুলো না বুঝে নিলে পরে আমরা কিন্তু প্রতি মুহূর্তে ভুল করে ফেলি। এটা কি বোঝা গেছে? এইবার উত্তরটা কি হবে? ঘামতে থাকে। এনিওয়ান? স্ট্রেঞ্জার ইন প্রেজেন্স অফ 1302। শুধু তোমার কাছে কি স্যারের বইটা আছে? না না স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি ভালোই বলছো দেখছি, তুমি উন্নতি করেছো ভালোই, কিন্তু প্রায় এখন বলছো ঠিক ঠিক, কিন্তু আর ছেলেগুলো বলছে না কেন? একজন দুজন উন্নতি হলে হবে? একটা কোকিল ডাকলে কি আর বসন্ত আসবে? সব কোকিল ডাকলে তবে তো বসন্ত আসবে। আপাতত এইটুকু বলে শেষ করলাম। এটার উপরে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ঠিক আছে? পরিষ্কার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ স্যার, এখানে হাত তুলেছেন আমাদের রিপন স্যার, কিছু জিজ্ঞাসা করছেন। রিপন স্যার। ওরে বাবা রে, বদললে তো ভয় লাগছে। আসসালামু আলাইকুম স্যার। একটু বুঝে হ্যাঁ, সুঝে নমস্কার বলবেন, স্যার। আমি যেন পারি। না না স্যার, অন্যায় অপরাধ দিবেন না, এমনিতে মন টন ভালো নেই, মানে সার্বিকভাবেই একেবারে খুব মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যেই জায়গাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম স্যার, যে বিষয়টা আপনি বললেন যে জ্বরের যে বিষয়টা, যে কখন আসে বিষয়টা নিয়ে, তো মানে একেবারে টোটালি অনির্দিষ্ট একেবারে উম, বিষয়টা আসলো, তখন এটার ক্ষেত্রে আপনি জানতে বললেন যে কখন শুরু হয়েছে সেই জিনিসটা দিয়ে আমরা বিষয়টা নিব। স্যার এইখানে আমার একটা বিষয় আছে, আমরা সাধারণত বেসিক এর মধ্যে আমি আরো একটা বিষয়কে আহ, প্রাধান্য দিই, সেটা হচ্ছে কামিং টাইম এন্ড সাফারিং টাইম। সাফারিং টাইমটা যদি নির্দিষ্ট হয়, যে ধরেন যে আমার যতবারই জ্বর আসতেছে 1 ঘন্টা পরে জ্বরটা ছেড়ে যাচ্ছে, এটাকে কি স্যার আমরা প্রায়োরিটি দিব কিনা? স্যার কথাটা এরকম। না ফিক্সড কিছু হলে পরে সেটা আমরা তো দেবই। কিন্তু মানে তার আসার টাইমটা নির্দিষ্ট না, কিন্তু যে সাফারিং টাইমটা সেটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে, যে 24 ঘন্টার এখন মধ্যে কখন যে সাফারিং, জ্বর আসতেছে ঠিক ঠিক নাই, কিন্তু দেখা গেল যে সে সাফার করতেছে, কোনো ওষুধ ছাড়াই চলে যাচ্ছে ঠিক 1 ঘন্টা পরে। কিন্তু একটা ব্যাপার আছে, প্রথম জ্বরটাতে তাকে এক সময় আসতেই হয়েছে, নাহলে ইরেগুলারটা তৈরি হবে কি করে? না না না, ঠিক আছে স্যার, আমি সেটা তো বললাম যে কামিং টাইম এবং সাফারিং টাইম। হুম। কামিং টাইমটা নির্দিষ্ট করে যে ঠিক সন্ধ্যা 6টার দিকেই আমাকে আমার জ্বরটা আসতেছে, 1 ঘন্টা থাকতেছে, অথবা 6টার সময় আসতেছে, মানে সাফারিং টাইমটা ঠিক নেই, কখনো আধা ঘন্টা আমি সাফার করতেছি, কখনো 2 ঘন্টা সাফার করতেছি, কখনো দেখা যাচ্ছে 4 ঘন্টাও সাফার করতেছি। হ্যাঁ, কখনো ওষুধ খেয়ে জ্বরটাকে তাড়াতে হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে বিনা ওষুধেই চলে যাচ্ছে বিষয়টা, তাহলে সাফারিং টাইমটা তো অনির্দিষ্ট, এই জায়গাটা বুঝতে পারছি। আবার হ্যাঁ, এই কখনো জায়গাটা কখনো একটা দেখা যায় ব্যাপার যে আছে। সাফারিং টাইমটা নির্দিষ্ট হচ্ছে, যে প্রতি 1 ঘন্টা, মানে যখনই জ্বরটা আসে, সকালেই আসুক, দুপুরে আসুক, বিকালেই আসুক, টাইমটা নির্দিষ্ট না, মানে কামিং টাইমটা, কিন্তু সাফারিং টাইমটা নির্দিষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে স্যার আমরা কি এটাকে প্রায়োরিটি পিরিয়ডিক্যাল হিসাবে নিতে পারি কিনা এই না, জায়গাটা? ওটা ওটা নিতে পারবো না, এই কারণে এখানে একটু অসুবিধা আছে।
কারণ ড্রাগ প্রুভিং যখন আমাদের করা হয়েছে, হ্যাঁ, তখন তো ড্রাগ প্রুভিং তার যখন জ্বরটা এসছে তখন তো ড্রাগটা তো বন্ধ করা হয়নি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, এই যে তার 1 ঘন্টা পরে যদি যায়, আমরা এটা এরকম ভাবে রুব্রিক তো আমাদের তো নজরে পড়েনি, কিন্তু না হলে কোনো অসুবিধা নেই। জ্বরটা কিভাবে যাচ্ছে সেটা দেখতে হবে, ঘাম দিয়ে যাচ্ছে না ঘাম ছাড়া যাচ্ছে, ঠিক আছে, গায়ে চাপা দিলে যাচ্ছে না চাপা না দিলে যাচ্ছে, এই যে যাওয়ার ব্যাপারটা, এই যাওয়ার ব্যাপারটা একটা ইয়ে দেখতে হবে। যদি সেটা পাওয়া যায় তাহলে আমরা স্যার সেটা ইনক্লুড করবো। যাওয়ার সময় তো সে কিছু সিমটম প্রডিউস করে চলে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে এই যে নির্দিষ্ট প্রতি আমার জ্বরটা আসতেছে যখনই, তখন ঠিক আমি সাফারিং টাইমটা আমার নির্দিষ্ট হচ্ছে, বারবারই দেখতেছি যে মানে আমি এরকম রুব্রিক যখনই আমি পাইনি, এরকম হ্যাঁ, রুব্রিক আমি মানে পাইনি ভাই। এটাকে কি আমরা কোনো প্রায়োরিটি দিতে পারি কিনা এই জায়গাটা, এটা আমাদের সিমটমের ক্ষেত্রে আসে না, কিনা? প্রায়োরিটি দেওয়া যেত যদি পাওয়া যায়, না পাওয়া গেলে তো আমি কিছু করতে পারবো না। না পাওয়া না গেলে আমার যত যত গুরুত্বপূর্ণই হোক না কেন, আমি যদি না হুম পাই হুম রেপাটাইটিস বা ম্যাটেরিয়াল, আমি কি করে সেটাকে কাজে লাগাবো? হুম। আমাদের তো জি এই জায়গাটাতে একটু অসুবিধার জায়গা আছে না। না না ধন্যবাদ স্যার, কিন্তু যদি আমরা পেয়ে যাই যে এরকম নির্দিষ্ট সময় পর পর হ্যাঁ, বা পেয়ে গেলে আসতেছে পেয়ে- কিন্তু আমার সাফারিং টাইমটা নির্দিষ্ট, দেন এইটা কি আমরা একটা মানে স্ট্রাইকিং লক্ষণ হিসেবে নিতে পারি কিনা হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নেবো, অবশ্যই নেবো, অবশ্যই নেবো। নির্দিষ্ট হয়ে গেলে ওটা গুরুত্ব দেবো না? ওটা তো তার জি একটা স্যার, আমি বৈশিষ্ট্য, হ্যাঁ হ্যাঁ ওটা তো স্যার, পেশেন্টের আমি ওইটাই বৈশিষ্ট্য বলতেছি, একটা। যেমন ইন্টারমিটেন্ট জ্বরগুলোর ক্ষেত্রে এরকম হয় কিন্তু স্যার আমার মানে আমি পেশেন্ট পেয়েছি যে বিধায় কথাটা বললাম, কিন্তু আমি আসলে আমার জানা মতে কোনো রুব্রিক আমি আমার চোখে পড়েনি এরকম, কিন্তু না আমি না না, ভাবলাম যে আমি রুমের মধ্যে আমার রাখলাম প্রশ্নটা, কারো চোখে যদি কখনো পড়ে দয়া করে একটু যদি নক করে কৃতজ্ঞ থাকবো তার প্রতি, এই আর কি। না না, এটা এটা একটা ভালো ইয়ে, কিন্তু আমিও পাইনি এতদিন। আমি এবার নজর রাখবো, এবার খেয়াল করবো, এরকম কারো যদি পাই অবশ্যই ইয়ে করবো। না, আমি স্যার পেশেন্ট পেয়েছি কিন্তু আমার কাছে কোনো অ্যান্সার ছিল না, তো আমি আমার সেই দিন থেকে এই বিষয়টা মাথায় আছে, আমি খুঁজতেছি, টিল আচ্ছা, ডেট এখনো খুঁজতেছি স্যার। তবে ঠিক স্যার আছে আমার ঠিক আছে। বাংলাদেশের মানুষদের জন্য দোয়া করেন, রুমের সবাইকেই বললাম, এটা খুবই মানে বাজে একটা অবস্থায় কিন্তু আমরা আছি স্যার, খুবই বাজে অবস্থায়। রিপন স্যার, এই যে জি 1 স্যার। ঘন্টা ধরে ধরুন জ্বরটা থাকছে, এটা আমরা রুব্রিকে কনভার্ট করব কি করে? এটা এটা কি ধরবো যেটা 1 ঘন্টা জ্বরটা থাকছে, স্যার পেশেন্ট স্যার যেটা আমার কাছে বলছে। যদি জবাবটা থাকতো নিশ্চয়ই আমি প্রশ্ন করতাম না স্যার। আসলে কি জানেন হ্যাঁ, স্যার, না না, প্রশ্নকর্তার প্রশ্নের ধরন দেখেই বোঝা যায় যে তিনি আসলে কেন প্রশ্নটা করতেছে। স্যার আমার প্রশ্নটা নেহায়েত একজন শিক্ষার্থী হিসাবেই ইয়া করেন স্যার। আমার আবেদনটা না না, এরকম হইলো, কারো চোখে যদি কখনো একদম পড়ে, একদম একদমই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি আমরা তো পড়ে আমাকে রুব্রিকটাকে একটু নক হান্টিং করবেন। করবো, তাহলে এটাকে আমরা যে এই যে ক্রিয়াকালের একটা নির্দিষ্ট যে সময় ধরে, এইটাকে আমরা কিভাবে, এটা কি অমর বলতে পারবি? না রে, আমি যিনি রেপাটাইটিস জানেন। আমার তো নজরে পড়েনি এরকম। না না, রেপার্টারিদের নাই, কিন্তু এই যে ভোগ কালটা একদম একটা নির্দিষ্ট, যখনই আসুক সে 1 ঘন্টাই থাকছে, তার মানে তার ক্রিয়া কালটা কিন্তু নির্দিষ্ট এই জি স্যার, জায়গাটায়। আমি সেটাই আর বলতেছি যে সাফারিং হ্যাঁ টাইমটা নির্দিষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তাহলে আগমনকালটা রুব্রিকটা, নির্দিষ্ট। জ্বর আসার আগমন নির্দিষ্ট হওয়ার পরে ওই ছার পোকা থেকে একটা ওষুধ হয় না, ওই কি হ্যাঁ হ্যাঁ, ওষুধটার সে নাম রে? একটা আছে তো, একটা ওষুধ আছে না, নামটা সিড্রন মনে করতে নাকি পারছি যেন, না। সিড্রান বোধ হয়। সম্ভবত সিড্রন মনে হয়। হ্যাঁ, Cedron. সম্ভবত সিড্রন। নির্দিষ্ট টাইমে জ্বর আসার একটা কিন্তু আমাদের ইয়ে ওষুধ না আছে। না, ও একদম পারফেক্ট টাইম ধরে আসে ওটা, হ্যাঁ, স্যার ঘড়ি ধরে আসে, ওটা ঘড়ি স্যার ধরে আসে। ওটা সিড্রন টাইম ধরে সিড্রন আসে কিন্তু। স্যার সিড্রন যেরকম ক্যালিভাইও কিন্তু স্যার এরকমই, আমরা দেখছি বেস্ট পিরিয়ডিক্যাল ওষুধগুলো কিন্তু এই যে এই নেচার ঠিক একজ্যাক্ট টাইম ধরে ধরেই আসছে স্যার, অনেক ওষুধই আছে সেটার স্যার এর রুব্রিক মধ্যে। আছে তো, একজাক্ট চলে যায় হ্যাঁ হ্যাঁ, টাইম ধরে, সেটার রুব্রিক তো নাই। এবং ওটা নেই কেন না সেটাও না স্যার, বলছি, এটা নেই কেন সেটাও বলছি। ড্রাগ প্রুভিং এর সময় ধরুন আপনাকে ড্রাগ প্রুভিং করা হচ্ছে, আপনার জ্বরটা এলো, কিন্তু আপনি তো ড্রাগ প্রুভিং জি তো স্যার, আমি কন্টিনিউ হচ্ছে। আপনার আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু স্যার ড্রাগ প্রুভিং এ তো আমরা ওষুধটা তার শরীরে দিয়ে দিলাম, তো দেন ওই ওষুধের যদি ক্রিয়া যদি থাকে তাহলে ওই ওষুধের মধ্যে তো এই নেচারটা
মানে ওষুধটা কখন ব্যবহার করছি, এর মধ্যে দিয়ে কখন কখন কি করতেছে, সেটা তো অনেক সময় আমাদের কাছে গোচরীভূত হবে না স্যার। এইটাই হচ্ছে ব্যাপারটা, অসুবিধার জায়গাটা ওইখানে। হ্যাঁ, তো পেলে আমি জানাবো, ওইখানে পেলে তো জানাবো। জি স্যার, মানে আমি পাইনি কিন্তু রুগী পেয়েছি, সেই জন্য আমার কাছে এটা খুব স্ট্রাইকিং লক্ষণ মনে হয়েছে, কিন্তু কোনো অ্যান্সার আমার কাছে ছিল না, ফলে অন্য দিক বিবেচনা করে তাকে ওষুধ দিছি এবং সে আলহামদুলিল্লাহ কিউর আচ্ছা, হয়েছে, সেটা ঠিক ঠিক আছে। আছে। রিপন স্যার, এটা অন্য কোনো রেপার্টরিতে অন্য কোনো ভাবে আছে কি? আপনার জানা আছে কিছু? না স্যার, কেন্টে না? আমার চোখে পড়ে নাই স্যার, না আচ্ছা আচ্ছা। সিনথেসিসে পড়ছে, না রবিন মার্ফিতে পড়ছে, না কমপ্লিটে পড়ছে, মানে আমি আসলে পাইনি বিদেই স্যার এই প্রশ্নটা ছুড়লাম। যদি কারো চোখে কখনো পড়ে, রুমের মধ্যে বেশ এখন অনেক পিপলই আছে, তারা যদি জানে তাইলে তার প্রতি একটা কৃতজ্ঞতার মানে একটা জায়গা আমার তৈরি হবে স্যার, একটা অজানার জানা তৈরি হওয়ার কারণে। ঠিক আছে, আমরা তাহলে আর রাত হয়ে গেছে, দীপেন মনে হয় চলেও গেছে মনে হয়। আমরা সবাই বিদায় নিচ্ছি শুভরাত্রি জানিয়ে, আর আমরা আলোচনা করছি না। আমরা সবাই বিদায় নিচ্ছি ভাই।